চাঁদ এসব বলার আরো সময় পাবে, এখন বল কবে তোরা বিয়ে করতে চাস? আমার আজকে হলেই তো ভালো হয়। তুই কি বলিস শামীম? আমি এখন বিয়ে করতে চাইতেছি না। আরও কিছুদিন যাক, হাতে বেশি করে টাকা পয়সা হোক, নিজে একটা ভালোবাসা নেই, তারপর। আমি রাজি, আমার কোনো সমস্যা নেই, তবে আমাকে এখন থেকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। ঠিক আছে, আর তোমাকেও কিন্তু বেশি বেশি ভালোবাসতে হবে আমাকে। তার আর বলতে হয় নাকি? সেখান থেকে সবাই যে যার মতো কাজে চলে গেল। চাঁদ আমাকে আগের বেশি ভালোবাসে, বেশি খেয়াল রাখে। এখন তো দিনে রাতে প্রায় আমার কাছেই থাকে। শামীমকে তার নিজের হাত দিয়ে খাইয়ে দেয়। শামীমকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে চায়। হয়তোবা ধনী বড়লোকদের মতো করে বের হতে পারে না, তবে সাধ্যের মতো যা হয় তাই। তবে ধনী বড়লোকদের চেয়ে এদের ভালোবাসা বিশ্বাস আছে। এরা তাদের ভালোবাসাকে সম্মান করে, পবিত্র রেখেছে। শামীম প্রায় সময় অন্য ব্যক্তিদের কাজের সাহায্যে, দুপুরে খাবার সময় শামীম সব বয়স্ক পুরুষ মহিলা খাইয়ে দেয় যাদেরকে মা বাবা বলে ডাকে, তারা ব্যতীত। শামীম প্রতি মাসে পুতুল সোহাগে তৃপ্তি এদেরকে টাকা দেয় তাদের পড়াশোনা আর খাওয়ার জন্য। শামীম অল্প কিছু টাকায় এতিমখানায় আর মসজিদে দান করে। শামীম প্রতিদিন চাঁদের ফোনে তৃপ্তির সাথে কথা বলে, আর প্রতিদিনের সব কথা তৃপ্তিকে বলে। ভাইয়ের এত খুশি আর সুখ দেখে তৃপ্তিও অনেক খুশি। সে এতদিন আল্লাহর কাছে প্রার্থনা করত তার ভাই যেন একটু সুখে থাকে। শামীম মাঝে মাঝে চাঁদকে ওর আব্বার কথা বলে আর কাঁদে। দেখতে দেখতে ঢাকা শহরে শামীমের 2 বছর চলে গেল। এর মাঝে তৃপ্তি বেশ কয়েকবার রংপুর থেকে ঢাকা এসেছিল। শামীম, চাঁদ, তৃপ্তি সে কয়েকদিন একসাথে তৃপ্তিদের বাসায় ছিল, আর কিছুদিন পর চাঁদকে বিয়ে করবে। শামীম সব কিছু ঠিক করে ফেলেছে। শামীম তো একদিন রাতে শামীম ঢাকা শহরে একটু দূরে একটা লাশ নিয়ে আসার জন্য যায়। লাশ নিয়ে আসার পথে হঠাৎ করে ননি গোপালের খুব জোরে প্রস্রাবের চাপ দেয়, তাই গাড়ির রাস্তার একদিকে সাইড করে ননি গোপাল প্রস্রাব করতে যায়। হঠাৎ করে একটা মেয়ের গলার আওয়াজ শোনা যায়, বাঁচাও বাঁচাও করে। শামীম, ননি, গোপাল, বাদল, চাঁদ সে আওয়াজ অনুসরণ করে এগিয়ে যায়। কিছু দূর সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, আর তার আশেপাশে কিছুই নেই, কোনো জনমানব নেই। আর সেই বিল্ডিং থেকে বাঁচাও বাঁচাও চিৎকার করতেছে একটা মেয়ে। ওরা 4 জন দৌড়ে ওই বিল্ডিংয়ে ঢুকলো। ঢুকে দেখে 7টা ছেলে মিলে একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করতেছে। ওরা 3 জন গিয়ে ছেলেগুলোকে প্রথমে হাত দিয়ে সরিয়ে দেয়। তারপর মেয়েটাকে দেখে শামীমের বুক স্যাঁত করে ওঠে। ওরা 3 জন মিলে 7টা ছেলেকে সরিয়ে দিয়ে দেখে মেয়েটার কেউই নয়, শামীমের বোন ফারজানা। আর ওই 7টা ছেলের মধ্যে একজন মুগ্ধ, আর সেই দিনের 3টা ছেলেও আছে সাথে। শামীম তার বোনের শরীরের দিকে তাকিয়ে দেখে গায়ের জামা এলোমেলোভাবে ছিঁড়ে গেছে, মানে প্রায় ফারজানার শরীর দেখা যাচ্ছে। শামীম দ্রুত তার গায়ের শার্ট খুলে ফারজানাকে পরিয়ে দিল, আর ফারজানা শামীমের পেছনে লুকোলো, আর শামীমের গায়ে থাকা টি শার্টটা খামচে ধরেছে। এই 7 জন এবার শামীম আর ওর বন্ধুকে মারার জন্য এগিয়ে আসলেই বাদল আর ননি গোপাল পকেট থেকে ছুরি বার করে সামনে ধরল। আসলে বাদল আর ননি গোপাল কোনো লাশ আনতে গেলে সাথে করে প্রয়োজনীয় জিনিস নিয়ে যায়। ছুরি দেখে ছেলেগুলো পিছিয়ে গিয়ে বলতে থাকে, দেখ, সেদিন তোকে ওই মেয়ে ওর পায়ের হিল খুলে মেরেছিল। আই, তোরাও আমার সাথে যোগ দে, আজ ওই শালির দেমাগ ভেঙে দিব। মুগ্ধর এমন কথা শুনে ফারজানা শামীমকে আরও শক্ত করে চেপে ধরল। আর ফারজানা যে অনেক আতঙ্কে তা বোঝাই যাচ্ছে, তার হাত পা পুরো কাঁপতেছে। মুগ্ধের এমন কথা সহ্য হলো না শামীমের, তাই সে পড়ে থাকা বাঁশের লাঠি হাতে নিয়ে মুগ্ধকে মারতে লাগলো আর বলতে লাগলো, বোন হয় আমার, মায়ের পেটের আপন বোন, তোর কত বড় সাহস আমার বোনের শরীরে হাত দিস? তোকে তো সেদিনই পিটাতাম, কিন্তু আমার বোন তোকে ভালোবাসে বলে বেঁচে গিয়েছিলি। আজ তোকে আর বন্ধুদের কেউ বাঁচতে পারবে না। শামীমের মুখে বোন কথা শুনে বাদল আর ননি গোপাল ও বাকিগুলোকে ছুরি দিয়ে এলো পাথারি কোপা শুরু করে দিয়েছে। অনেকে ছুরির কোপে হাত, পেট, পিঠ কাটা গিয়েছে। সেখানে সে 3টা ছেলে ভয়ে পালিয়ে গেল। বাকি 4 জন সেখানে মার খেয়ে পড়ে রইল। ভাই, আপনাদের পায়ে পড়ি, আমাদেরকে আর মারবেন না, অনেক কষ্ট হচ্ছে, প্রাণটা বুঝি বেরিয়ে যায়। এমনভাবে না মেরে একবারে মেরে ফেলুন, তবু আর এমন করে মারবেন না। আমাদের আপনাদের শরীর আঘাতে অনেক জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে, সহ্য করতে পারছি না, প্লিজ বাঁচান আমাদেরকেও ভাই। তোরা একটাও বাঁচবি না। তোরা সেদিনও আমার বোনের সাথে অনেক খারাপ কিছু করতে চেয়েছিলি, আর আজ তো তোদের কারো রেহাই নাই। এবার বল, কেন আমার বোনের সাথে প্রেমের নাটক করে এমন করলি? ভাই, আমি আপনার বোনকে কোনোদিনও ভালোবাসি নাই।
আপনার বাবা আমার বাবার অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, তাই তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমন করেছি। আর সেদিন আপনার জন্য আপনার বোন বেঁচে গেছে। তোর বাবার কি সব ভালো ব্যবসা প্রতিষ্ঠান ছিল নাকি ভেজাল? কিছু ভেজাল, কিছু ভালো। আজ যদি তোমাদের কোনো বোনের সাথে এমন হতো তখন? এই স্বামী মেয়ে বাদল, চল, এদের মতো জানোয়ারকে কেউ বাঁচাবি না। এদের মতো জানোয়ার এখানেই পড়ে মরুক, তোরা চল। ভালো মানুষকে সাহায্য করতে হয়, জানোয়ারকে না। নিজেরা যেমন করে শামীমের বোনকে নিয়ে এসেছে ঠিক সেইভাবেই যাবে এরা। ওরা নিচে চলে আসলো মুগ্ধ আর তার বন্ধুদের সেই বিল্ডিংয়ে রেখে। শামীম, বাদল, ননি, গোপালকে আসতে দেখে চাঁদ অ্যাম্বুলেন্স থেকে দৌড়ে ওদের কাছে আসলো। কি হয়েছিল এখানে? শামীমের বোনকে ওর বয়ফ্রেন্ড আর বন্ধুরা মিলে ধর্ষণ করতে চাইছিল। তাহলে এটাই ফারজানা শামীম। এই ফারজানা। আপনি আমাকে কি করে চিনলেন? ননদিনী, আমি তোমাকে চিনব না তা কি করে হয়? তোমাদের সবার কথাই আমরা এখানে যারা আছি তা জানি, আর সব কিছুই শামীম আমাকে বলেছে, বুঝেছো? শামীমটা আবার কে? চিনলাম না তো। এবার আমাকে দেখিয়ে দিয়ে বলল, ভাইয়ার নাম তো ফারদিন। ওটা তোমার বাবা মায়ের দেয়া নাম, আর আর এটা ওর বাবা মায়ের দেয়া নাম। ভাইয়া আমাকে প্লিজ বাসায় দিয়ে আয়, আমার খুব ভয় করতেছে। সত্যি তখনও ফারজানার হাত পা কাঁপতেছিল, আর ফারজানা তখনও শামীমকে ধরেছিল। শামীম বুঝতে পারে বাদল কে বলল। বাদল দাদা ম্যাডামকে ওনার বাসায় পৌঁছে দিয়ে এসো, আর আমার বিষয় কোনো জানতে চাইলে বললেও না। ভাইয়া আমাকে ম্যাডাম বলতেছিস কেন? কাজের ছেলে আমি, মালিক মালকিন আর তাদের ছেলে মেয়েকে স্যার ম্যাডাম বলা আমার পুরনো অভ্যাস। ম্যাডাম আর কোনো কিছু না বলে বাদল দাদার সাথে যান। শামীমের এমন কথা শুনে ফারজানা মাথা নিচু করে ফেলল। যে মেয়ে নিজের ভাইকে কাজের ছেলে খ্যাত বলতে পারে, যাকে দেখে খাবার টেবিল থেকে বমি করে, তার গায়ের গন্ধে আজ তার দেওয়া পোশাক দিয়ে নিজের ইজ্জত ঢেকে রেখেছে, যাকে ছোট লোক বলে নিজের পায়ে জুতা খুলে মেরেছে, আজ সেই তাকে খারাপ মানুষের হাত থেকে বাঁচিয়েছে। ফারজানার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। আপন বড় ভাইকে সে কিভাবে না অপমান করেছে, কখনো নিজের বাড়িতে, কখনো বাহিরে, কখনো বা নিজের আত্মীয় স্বজনদের কাছে। ফারজানা বাদলের সাথে যাচ্ছে আর বারবার পেছনে ফিরে দেখতেছে, হয়তো শামীমের কাছে ক্ষমা চাইবে। গাড়িতে ওঠার পরও ফারজানা বারবার শামীমকে দেখতে থাকলো। যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত দেখলো। ছোট বোন হয় এইভাবে কেউ বলে? আমি আর কারো মায়ায় পড়তে চাই না চাঁদ, আমার জীবনে এখন তোরা বেশি প্রয়োজন, বুঝলি? তারপরেও শামীম, আমি নিজে তোমার বোনের চোখে লজ্জা আর ভয় দেখেছি। হয়তোবা সাহস করে তোমাকে জড়িয়ে ধরে বা তোর পায়ে পড়ে ক্ষমা চাইতে পারলো না। চাঁদ এসব বাদ দিয়ে চল, এমনিতেই অনেক দেরি হয়ে গেল। চলেই তো যাচ্ছি, তবু নিজের বোন তোর পারতে না ক্ষমা করে দিতে? চাঁদ তুই ভালো করে জানিস আমি কখনো কারোর উপর রাগ করে থাকি না, কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই, অনেক আগে সবাইকে ক্ষমা করে দিয়েছি। তাহলে ম্যাডাম বললে যে? এরা শহরের মানুষ, এত শত বিপদে পড়লেও এদের অহংকার দিমাগ যায় না, এদের কোনো লজ্জাবোধ নাই, তাই ম্যাডাম বলেছি যদি শুধরায়। সত্যি শামীম, তুই একটা মানুষ, তোকে স্যালুট বস। হইছে, আর আধিক্যতা দেখাতে হবে না, এবার চলো। ওরা আর কোনো কথা না বলে চলে আসলো। ওরা আসার কিছুক্ষণ পর বাদল আসলো। শামীম, তোর বোন তো পুরা রাস্তা আমাকে পাগল করে দিছে। কেন ভাই, আপনাকে আবার কি করলো? ভাইয়া কি করে, কোথায় থাকে? আমি ভাইয়ার সাথে অনেক অন্যায় করেছি, সে কি আমাকে ক্ষমা করবে? আমাকে ভাইয়ার ঠিকানা দিন। আরও কত কথা, আর পুরা রাস্তা তোর কথা বলছে আর কি দেশে। ধন্যবাদ ভাই, আপনাকে আর ননী গোপালকে। ধন্যবাদ কেন? আপনারা না থাকলে আমার বোনটার সম্মান বাঁচাতে পারতাম না। তোর বোন কি আমাদের বোন না পাগল? আজ যদি তোর বোনের জায়গায় আমার বা ননী গোপালের বোন থাকতো তাহলে কি বাঁচাতি না তুই ওদেরকে? ভাই আপনারা সত্যি অনেক বড় মনের মানুষ, যা এই শহরের বড় বড় ব্যক্তিদেরও নাই। নে হইছে, এবার চল, রুমে যেতে হবে। আমাকে বাসায় কে রেখে আসবে শুনি? কেন, শামীম তো আছেই। তারপর চাঁদকে নিয়ে শামীমও সেখানে যেতে থাকলো। রাস্তা দিয়ে দুইজনে হেঁটে যাচ্ছে। হয়তোবা শহরের বড়লোকের ছেলে মেয়ের মতো ওরা অত স্মার্ট না, তবুও ওদের দুইজনকে একসাথে এমন করে যাওয়া দেখলে যে কেউ হিংসা করবে। চাঁদ শামীমের হাতের ভেতরে দিয়ে তার একটা হাত ঢুকিয়ে শামীমের কাঁধে মাথা দিয়ে ধীর গতিতে চলেছে। দেখলে মনে হবে সদ্য বিয়ে করা স্বামী স্ত্রী। আচ্ছা, আমরা বিয়ে করার পর কি তোর বাবা মা মেনে নেবে আমাকে? দেখো চাঁদ, আমি তাদের সাথে থাকি না আর তাদের সাথে আমার যায় না। তোকে বিয়ে এখানে কিছুদিন থাকবো, তৃপ্তির ডাক্তারি পড়া শেষ হলে পুতুল আর সোহাগীকে ওর কাছে রেখে তুই আর আমি আব্বার কাছে চলে যাব।
দেখবি আব্বা তোকে দেখলে অনেক খুশি হবে, কারণ তার গাদা ছেলেকেও ভালোবেসে মানুষ করেছে এই মেয়েটা। আগে এটা বল, যদি তোর জন্মদাতা পিতা মাতা আমাকে মেনে না নেয় তখন কি আমাকে ছেড়ে দিবি? তারা শুধু জন্ম দিয়েছে, আর কোনো দায়িত্ব পালন করে নাই। আর আমি এমনিতেই মূর্খ বোকা সমাজের মানুষের সাথে মিশতে পারি না, তাই তোকে না মেনে নেওয়ার কিছু নাই। যদি তোকে মেনে না নেয় তাহলে আমি কেন তোকে ছেড়ে দিব? তোকে আবার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রয়োজন। তাদের মেনে নেওয়া না নেওয়াতে আমার কোনো কিছু আসে যায় না, বুঝলি? আচ্ছা বুঝলাম। আমাকে ভালোবেসে সারা জীবন তোর ওই বুকে রাখতে পারবি তো? তোকে ভালোবেসেই মরতে চাই। আগে মনে করতাম সুপ্রিয়া আমার জীবনের সব কিছু। আসলে প্রথম প্রেম না শেষ প্রেমটাই আমার কাছে সেরা। তবে এটা ঠিক, সুপ্রিয়ার জায়গাটা আমার যেখানে ছিল সেখানেই আছে। না তার প্রতি আমার ভালোবাসা কমেছে, না তার কথা মনে না করি। তাহলে আমি বুঝি পর সব সুপ্রিয়াকে দিয়ে দাও। সুপ্রিয়া তো আমার মনের একটা ভালোবাসা ছিল, তুমি তো আমার প্রাণের এই দেহের ভালোবাসা। তুমি তো আমার পুরো দেহ মন জুড়ে আছো। হ্যাঁ, আমি সুপ্রিয়ার ভালোবাসা বলতে পারি নাই, কিন্তু তার চেয়ে হাজার গুণ বেশি তোমাকে ভালোবাসি। সুপ্রিয়া আমাকে ছেড়ে চলে গেছে বলে তাকে ঘৃণা করব তা কিন্তু না। আজ তার কাছে ভালোবাসা শিখেছি বলে তোমাকে আমার কাছে পেয়েছি। আমি কিন্তু আগেই বলে রাখতেছি, বিয়ের 1 বছরের মধ্যে আমি বাচ্চা নিব, আর প্রথম বাচ্চাটা আমার মেয়ে চাই, বুঝলি? এত জলদি কেন মা হওয়ার ইচ্ছা? আর প্রথম সন্তান মেয়ে যবে না ছেলে হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। যদি জলদি বাচ্চা নিই, আমার জন্য না হলেও আমাদের বাচ্চার জন্য তাড়াতাড়ি কাজ থেকে আসবে। আর দ্বিতীয় কথা হলো, কোনো মেয়ের কাছে যাবেই না। তখন তুমি আমাকে আর আমাদের বাচ্চাকে খুব ভালোবাসবে, আর প্রতিদিন তোমার আশার পানে চেয়ে থাকবো চাতক পাখির মতো। যখন তুমি কাজ করে ক্লান্ত শরীরে বাড়িতে আসবে, তখন আমার আঁচল দিয়ে তোমার মুখের ঘাম মুছে দিব, তারপর পানির গ্লাস এগিয়ে দিব, পরে তোমার পুরা ক্লান্তি দূর করে দেওয়ার জন্য তোমার কপালে একটা চুমু দিব।